প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পে আড্ডায় রৌহিনের উপন্যাসের ঝুলিতে আরও একবার নতুন করে স্বাগত জানাই। এর আগের সংখ্যাতেই শেষ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ উপন্যাস গোরা। এবারে ঝুলি থেকে বের করতে চলেছি একেবারে অন্য স্বাদের একটি উপন্যাস, বাণী বসুর লেখা গান্ধর্বী। এটি একটি জনপ্রিয় উপন্যাস, হয়তো আপনাদের অনেকেরই পড়া। ধ্রুপদী সঙ্গীতের জগৎ, তার টানাপোড়েন, দ্বিধা দ্বন্দ্ব, ভালো লাগা মন্দ লাগা, এই সবই এই উপন্যাসের মূল উপজীব্য, একটি নিটোল গল্পকে কেন্দ্র করে। বহু পুরস্কারপ্রাপ্ত এবং বহু জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা বাণী বসু সম্বন্ধে নতুন করে বলার খুব বেশি কিছু নেই। আর উপন্যাসটি তো শুনতেই পাবেন এখনই। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল শারদিয়া দেশ পত্রিকা 1399, অর্থাৎ ইংরেজি 1992 সালের সংখ্যায়। পরের বছর এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় আনন্দ পাবলিশার্স থেকে। এটি লেখকের প্রথম দিকের উপন্যাসগুলির মধ্যে পড়ে। ভালোবাসার দ্বন্দ্ব আর মানবিক টানাপোড়েনের অসাধারণ চালচিত্রে এই উপন্যাসের চলন। আসুন তাহলে এবার ঢুকে পড়ি সেই জগতে। উপন্যাসের ঝুলির চতুর্থ নিবেদন, বাণী বসুর গান্ধর্বী, পাঠে আমি রৌহিন। সে যখন রবীন্দ্র সদনের গেট দিয়ে তাড়াহুড়ো করে বেরোচ্ছিল, তখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরির ওপর একটা প্রকাণ্ড লালচে কালো মেঘ। মাত্র একটাই, বাকি আকাশটা ধূসর, অনেকটা যেন সেই প্রতিচ্ছায়াহীন মানব মনের মতো। কিন্তু ওই একটা লালচে কালো ছবি ভয় পাইয়ে দেওয়ার মতো। গুহা মানবদের আঁকা বাইসান ছুটতে ছুটতে আসছে, ওই রকমই মহাকায়, ওই রকমই বেগবান। কিংবা বলা যেতে পারে ফৈয়াজ খাঁ সাহেবের হলকতানের হুঙ্কার। চোখে মুখে ধুলোর ঝাপটা লাগবার আগেই যেমন করে হোক বাসে উঠে পড়তে হবে, নইলে বিপদ। পেছন থেকে দীপালিদি ডেকেছিল, অপু, আমার গানের আগেই চলে যাচ্ছিস যে বড়। তার স্বরে অভিমান। অপালা এগোতে এগোতেই বলেছিল, না গেলেই নয় রে দীপুদি, তুই তো সবই জানিস। তার তানপুরও রয়ে গেল মাস্টার মশাইয়ের জিম্মায়। তানপুরও অবশ্য তারই, একদিন রেওয়াজের জন্য ছিল তার কাছে। যতদিন থাকে সে তটস্থ হয়ে থাকে। মস্ত বড় তুম্বিওয়ালা তানপুরো, ইন্দোরের কোন বিখ্যাত কারিগরের হাতের তৈরি ঐতিহ্যবাহী জিনিস। সে অনেকবার বারণ করেছিল মাস্টার মশাইকে। ছোট তানপুরোটাতেও তো তার অনায়াসেই চলে যেত। অন্যান্য প্রতিযোগিতার আগে মাস্টার মশাই সেটাই দিয়েছেন, কিন্তু এবার ওটাই দিলেন। সে কিন্তু কিন্তু করতে এক ধমক খেল। সোহমের গাড়িতে করে পাঠিয়ে দিলেন তার বাড়ি। পণ্ডিত চন্দ্রকান্ত ছিলেন বিচারকদের মধ্যে, একদম অভাবিত। অপালা কেন, আর কোনো প্রতিযোগী এ আশঙ্কা করেনি। পুনে থেকে এস জয়কার, লখনৌ থেকে আহমেদ হোসেন আসছেন জানা ছিল, কিন্তু এরা যদি গ্রাম্য ভাষায় যাকে বলে গোবাঘা হন, তো পণ্ডিত চন্দ্রকান্ত আসল রয়্যাল বেঙ্গল টাইগার। এতটাই তফাৎ। সত্যিকারের নায়ক লোক। যেমন জ্ঞান সঙ্গীতের বিভিন্ন শাখা প্রশাখায়, তেমনি ওস্তাদ গাইয়ে, তেমনি আবার শিক্ষক। সেই সঙ্গে লোকে বলে চন্দ্রকান্তজি সাধক মানুষ। সবই মাস্টারমশাইয়ের কাছেই শোনা, তারা শুধু রেকর্ড শুনেছে। একবার, মাত্র একবার সাধারণ সঙ্গীত সম্মেলনে শোনবার সৌভাগ্য হয়েছিল। দাপট কি, বাপ রে! ওর আসবার কথা মাস্টারমশাই যদি জেনেও থাকেন, গোপন করে গেছেন ওরা ভয় পাবে বলে। 15 মিনিট সময়, তার মধ্যে সবগুলি অঙ্গ দেখাতে হবে। মিনিট তিনেকের মতো আলাপ করে নিয়ে সে সবে জিউ মোরা চায় বলে টানটা দিয়েছে, থামিয়ে দিলেন চন্দ্রকান্তজি। তড়ি কখনকার রাগ? দিবা দ্বিতীয় প্রহর। এখন সময়? ঘড়ি দেখে মনে হয় সবে সন্ধ্যা। ইমন ভূপালী প্রশস্ত। তাহলে সব গানের আসরই যদি সন্ধ্যায় বসে, তো ভোরের সকালের প্রিয় রাগগুলি আমরা কখন গাইব ওস্তাদজি? তানপুরের খরচে আঙুল রেখে দ্বিধাকম্প স্বরে বলেছিল অপালা। আসল কথা, অন্যান্য যেসব উপাধি পরীক্ষায় তারা এতদিন বসেছে, তাতে রাগ পরিচয় এবং অন্যান্য থিওরি জানা আবশ্যক ছিল। কিন্তু চয়েস রাগ বলে যে বস্তুটা থাকতো, সেটা তারা ইচ্ছা মতন সিলেবাসের মধ্যে থেকে বাঁচতে পারত। সময় যাই হোক, সেটি গাইতে কোনো বাধা হয়নি। এ প্রতিযোগিতার নিয়মাবলী যে আলাদা, তাদের সে কথা কেউ বলেনি। তারা জানবে কি করে?
কিন্তু মঞ্চে বসে আয়োজকদের ত্রুটি বিচ্যুতির কথা বললে সুর কেটে যাবে। হঠাৎ সে আরেকটু সাহস করে বলল, তাছাড়া এই বদ্ধ ঘরে দিন রাত সবই তো সৃষ্টি হতে পারে রাগের আশ্রয়, বাইরের প্রকৃতি কি এখানে ঢুকতে পারছে? পণ্ডিতজির মুখে সামান্য হাসি। বললেন, তড়ির মতো ভালো আর কোনোটাই কি তৈয়ার নেই? নাকি সেই দীপক মেঘমল্লারের কাহিনী তুমি সত্যি সত্যি বিশ্বাস করো বেটি? অপালা মুখ তুলে বলেছিল, পণ্ডিতজি যদি আদেশ করেন আমি সন্ধ্যার রাগই গাইব। তবে আমার আগে 3 জন ভূপালী, ইমন ও পুরবী গেয়ে গেলেন। আমি পুনরাবৃত্তি করলে শ্রোতাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। এখন পণ্ডিতজি আদেশ করুন। চন্দ্রকান্ত স্মিত মুখে বললেন, পুরিয়া তৈয়ার আছে? অপলার ভেতরটা চলকে উঠল। হারমোনিয়ামে বসেছেন তার মাস্টার মশাই রামেশ্বর ঠাকুর। তার মুখে হাসি আসা যাওয়া করছে বিদ্যুতের মতো। পুরিয়া অপলার বড় প্রিয় রাগ। পণ্ডিতজির লং প্লেইং সে বারবার শুনেছে, তুলেছে আপন আনন্দে, নিজেকে ছড়িয়ে দিয়েছে সে রাগের প্রকাশ মহিমায়। পণ্ডিতজিরই প্রিয় গান, প্রিয় বন্দিশ সে ধরল ময়ূরের মতো আনন্দে। সেই সপনো মে আবে পিয়া। সামান্য একটু সুর ধরেই আরম্ভ করে দিল গান। অনেক সময় গেছে, আলাপাঙ্গ তো এরা শুনেই নিয়েছেন, হলোই বা ভিন্ন রাগের। এইটুকু সময়ের মধ্যে যথাসম্ভব বিস্তার, স্বরন্যাস, বোলতান, সরগম, তারপর তার সপাট বড় বড় কুটতান সব করে দেখাতে হবে তো। অন্তত গাইতে গাইতে তার যা করতে ইচ্ছে করবে তাকে তো ইমান তাকে দিতেই হবে। তার সরগমগুলি সারেঙ্গিতে নিখুঁত তুলে বড় তৃপ্তিতে মাথা নাড়লেন ওস্তাদ ছোটেলাল। তর্কে বিতর্কে সময় গেছে বলে পণ্ডিত চন্দ্রকান্ত তাকে 5 মিনিট বেশি সময় দিলেন। গান সেরে সভাস্থ সবাইকে নমস্কার করে তানপুরাটিকে লহ লহ তুলে লহর ভঙ্গিতে মাথায় ঠেকিয়ে অপালা বেরিয়ে গেছে জবনিকার আড়াল দিয়ে বাইরে। সে জানে তার আর কোনো চান্স নেই। অত তর্কাতর্কি, অত দেরি। পুরিয়া বড় রাগ, কঠিন রাগ, একটু অসতর্ক হলেই মারোয়া কিংবা সোহিনীর ছোঁয়া এসে যাবে। দ্রুত গানটি मैं तो पिया संगे रंगेरलिয়ার সময় সে মারোয়ায় চলে যাওয়া এবং ফিরে আসার জন্য প্রস্তুত হয়েছিল। কিন্তু অত অল্প সময় এসব মেটানো যায় না, অন্তত সে পারে না এখনো। সময় বেশি দিলেও সে তার তৈরি তেহাই দিয়ে গান শেষ করতে পারেনি। অথচ আশ্চর্যের কথা, তার সমস্ত মনটা আশ্চর্য প্রসন্নতায় দ্যুতিময় হয়ে আছে। অত কথা কাটাকাটির পরেও কি মন্ত্রে যেন গান গেয়ে সে বড় আনন্দ পেয়েছে। তড়ির সাজেশনটা মাস্টার মশাইয়েরই। একবার মনে হয়েছিল সন্ধ্যার গান গাওয়াই ভালো, যদিও নিয়মের কথা কেউই জানতেন না, সম্ভবত নিয়ম কেউ করেননি। চন্দ্রকান্তজি তার দীর্ঘদিনের সংস্কারে প্রশ্ন তুলেছেন। তিনি কখনো প্রয়াগ, চণ্ডীগড় এসবের পরীক্ষা তো নেন না। মাস্টার মশাই বলেছিলেন, লড়ে যা মেয়ে, তড়ি কঠিন রাগ, সবাই এর সৌন্দর্য ফোটাতে পারে না। বড় বড় কনফারেন্সে বড় বড় কলাবান্ত্রা ছাড়া এসব গাইবার সুযোগ কমই আসে। এতটা রক্ষণশীলতা আমার ভালো লাগে না। তাছাড়া প্রতিভা কোনো নিয়ম মেনে চলে না। শেষের কথাগুলো মাস্টার মশাই বলেছিলেন আত্মগত, যদিও অপালার কানে সেগুলো পৌঁছেছিল। তার প্রতিভা আছে কিনা সে এখনো জানে না, কিন্তু তার একটা জিনিস আছে, সেটা হলো মাস্টার মশাইয়ের প্রতি অসীম শ্রদ্ধা এবং বাধ্যতা। তিনি না থাকলে তো তার এত দূর পৌঁছানোই হতো না। তা সেই লড়ে যেতেই হলো। সোহমের জন্য মনটা খুঁতখুঁত করছে খুব। ওরা দুজনেই মাস্টার মশাইয়ের সবচেয়ে প্রিয় ছাত্রছাত্রী। এরা সময় আগে থেকে জানাচ্ছে না। যেমন অপালাকে ডাকলো চতুর্থ, তার রোল নাম্বার হিসেব করলে সে আসে অনেক পরে। তার বাড়ির অসুবিধের কথা ভেবে হয়তো মাস্টার মশাই ঘটিয়েছেন কাণ্ডটা। রোল নাম্বার ধরলে বোঝাই যাচ্ছে সোহম পড়েছে শেষের দিকে। ও গাইবে খুব সম্ভব শঙ্করা। ভালো, বড় ভালো গায় সোহম। মাস্টার মশাইয়ের পুরুষালী তেজ, বিক্রম, তার বিখ্যাত গমক, গিটকিরি, টপ্পার কাজ, এসবই সোহমের গলায় অবিকল উঠে আসে। মানায়ও, বেশ পাল্লাদার গলা। মাস্টার মশাইয়ের গলা এই বয়সেই ভেঙে গেছে, স্বরভঙ্গ হয় মাঝে মাঝে। কণ্ঠ নামক শারীরিক যন্ত্রটির উপর তো মানুষের হাত নেই, কিন্তু সুরের ওপর আছে। মাস্টার মশাই মাত্র 15 বছর বয়সে প্রডিজি হিসেবে ভারত জোড়া খ্যাতি পেয়েছিলেন। রামপুরে আর বড়দায় কাটিয়েছেন বহুদিন। তখন ভারতবর্ষের গুণী সমাজ এক ডাকে চিনত রামেশ্বর ঠাকুরকে।
গায়ক জীবন আরম্ভও করেছিলেন অল্প বয়সে, নিভেও গেলেন অল্প বয়সেই। 50-এই আর গলা অতি তারে যেতে চায় না। C-শার্প থেকে জিতে নেমে এসেছেন। খাদের দিকের রেঞ্জটা একই রকম আছে। মন্দ্র সপ্তকে একটা ভারী সুন্দর জোয়ারি আসে গলায়, জর্জেট কাপড়ের মতো, যেটা অপালার বিশেষ শ্রদ্ধার জিনিস। কিন্তু গায়ক হিসেবে রামেশ্বর আর প্রথম কেন, দ্বিতীয় সারিতেও নেই। তবে তিনি শিক্ষক, আদর্শ শিক্ষক। যার ভেতরে গানের গ আছে, তার ভেতরে আকার আর দন্তন্য না ঢুকিয়ে তিনি ছাড়বেন না। আর যে কণ্ঠে গান নিয়েই জন্মেছে, অপালা অথবা সোহমের মতো, তারা যে তার কাছ থেকে কি পায়, হারমোনিয়ামের মারফত, এসরাজের মারফত, সেতারের মারফত, সে অনির্বচনীয়কে তারা শুধু নিজেদের গভীরতম সত্তাতেই জানে, ভাষায় প্রকাশ করতে পারে না। সবচেয়ে বড় কথা, রামেশ্বরের কোনো অভিমান নেই এবং সঙ্গীত সম্পর্কে তার একটা সামগ্রিক সুসম্বদ্ধ কল্পনা আছে। বলেন, দেখো, আগেকার দিনে ঘরানা ব্যাপারটা গড়ে উঠেছিল কিছুটা পারস্পরিক যোগাযোগের অভাবে, কিছুটা আবার কোনো ওস্তাদের শুদ্ধিবাতিক বা কৃপণতার জন্য। পাতিয়ালার তানের স্পিড, কি আগ্রা ঘরানার বোলতান, কিরানার রাগের বাড়াত, এসব খুব শ্রদ্ধেয় বৈশিষ্ট্য ছিল নিশ্চয়ই। কিন্তু আজকে স্পেস টেকনোলজির যুগে বসে আমরা এগুলোকে যথাসাধ্য একত্র করতে পারবো না কেন? তিনি তার সেরা ছাত্রছাত্রীদের তারিক আলী, মুমতাজ খান, ঘনশ্যাম গাঙ্গুলি এদের কাছে পাঠিয়েছেন তাদের তান অঙ্গ আরো চোস্ত করতে, ঠুমরির তালিম নিতে। অপালা যা পেয়েছে, হাত ভরে পেয়েছে, আশাতীত পেয়েছে। যদিও গুরু রামেশ্বর তাঁর স্বাভাবিক বিনয়ে বলেন, তুমি আমাকে যা দিয়েছ তা তো জানো না মা, তোমরা দুজনে আমার বসন্তকে ফিরিয়ে এনেছ। নিজের গলায় যৌবনের সে জিনিস তো আর ঈশ্বরের অভিশাপে করতে পারি না, তোমাদের কণ্ঠে তাকে ফিরে ফিরে পাই। ঈশ্বরের অভিশাপ কেন বলছেন মাস্টার মশাই? অপালা ব্যথিত বিস্ময় বলেছে, ঈশ্বর অহংকার দেখতে পারেন না, চূর্ণ বিচূর্ণ করে দেন অহংকারী মানুষকে। তুমি যদি সুখ হতে দম্ভ করহ দূর, প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর। তানপুরায় ঝংকার তুলে রামেশ্বর গেয়ে ওঠেন। ভাঙা ভাঙা গলা, তার মধ্যে কি গভীর বিষাদ মাখা আকুতি। ঈশ্বর যদি ঈশ্বরই হন, তবে তিনি এই সামান্য ত্রুটিতে মানুষকে এত শাস্তি দিতে পারেন না মাস্টার মশাই। ঠিক বলেছ, ঠিকই বলেছ মা। তানপুরাটি সযত্নে নামিয়ে রাখেন রামেশ্বর। অপালাকে লজ্জা দিয়ে বলে ওঠেন, তোমরা আধুনিক কালের মেয়ে, ঈশ্বর সম্পর্কে তোমাদের ধারণা অনেক পরিণত। আমরা তো শুধু যা শুনেছি তাই আউড়ে যাই। রাস্তার ভিখিরিও এদেশে দেখবে খুদা কি মার্জি, কি সবই মঙ্গলময়ের ইচ্ছা এসব বলছে, বলে মরছে। রিয়ালাইজ করে বলছে কি? মোটেই না। দীর্ঘদিনের মানসিক অভ্যেস, আজকালকার ভাষায় মগজ ধোলাই। হ্যাঁ, যে কথা বলছিলুম, ঈশ্বরের অভিশাপ নয়, বলতে পারো সুর দেবতা কিংবা গন্ধর্বের অভিশাপ। মানুষের যা কিছু নান্দনিক ক্ষমতা এবং বাসনা, তার জন্য একটা আলাদা জগৎ আছে মা, সেই হলো গন্ধর্ব লোক। সেখানে দেব গন্ধর্ব বিশ্বা বসু দেখেন সঙ্গীতামৃত সুরক্ষিত আছে কিনা। সেখানে সৃষ্টি হয় মনের আনন্দে, আর আনন্দে সৃষ্টি হয় বলেই সেখানে বেসুর বেতাল বলে কিছু নেই। সে লোক যেমন তাল ভঙ্গ সয় না, তেমনি তাল গর্বও সয় না। কথাটা মনে রেখো মা। সামনে ঘ্যাঁচ করে একটা গাড়ি ব্রেক কষল। প্রাণটা বেঘরেই একদিন যাবে দেখছি, ধ্যান করতে করতে পথ চলা হয় নাকি? গাড়ির স্টিয়ারিং এ সুবেশ ভদ্রলোক চেঁচিয়ে বললেন। তখন আর ভয় বা লজ্জা পাবার সময় নেই। চারিদিকে শুকনো পাতা উঠছে, ধুলো উঠছে, চোখে মুখে এসে লাগছে চোখ জ্বালানো ধুলোর দাপট। অপালা দেখলো আকাশের বাইসানটা খেপে গেছে, মাটিতে খুর ঠুকছে প্রবল বিক্রমে, এবং সামনে থেকে গজলা হরিণের দল মেঘগুলো তাদের ছোট ছোট করুণ পায়ে তুড়ুক দৌড় মারছে। গাড়িটা পাশ দিয়ে বেরিয়ে গেল। তারপরেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ক্যাথিড্রাল রোডের কালো পিচ রাস্তা ধরে কেন যে সে আসছিল? ভালো লাগে বলে। বিশাল বিশাল বনস্পতির সঙ্গ, নিম্নে মধ্যে ঊর্ধ্বে সবুজ, তাম্রাভ, কচি, পরিপক্ক, প্রায় কৃষ্ণবর্ণ, কত রকমের সবুজ। এবার সেই অবচেতন ভালো লাগার মূল্য দিতেই হয়। সোঁদা সোঁদা মহুল গন্ধ তুলে একদিকের দৃশ্যপট আরেক দিকে উড়িয়ে নিয়ে যাওয়া ক্যাথিড্রালের চূড়াটাকে এঁকিয়ে বেঁকিয়ে আবার সোজা তীক্ষ্ণ করে দেওয়া তুমুল বৃষ্টি।
কোথাও কোনো আশ্রয় নেই। অপালা অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। একেবারে এক ঝাপটায় তার মাথা, তার হলুদ বেগমবাহার শাড়ি, তার অন্তর্বাস সব ভিজে ভারী হয়ে গেল। এত ভারী যে সে আর নিজেকে নাড়াতে পারে না। হাড়ের মজ্জায় পর্যন্ত যেন জল ঢুকে গেল। এ বৈশাখের এই প্রথম বৃষ্টি। অপালা ভুলে গেছে সে কিছুক্ষণ আগেই জবরদস্ত বিচারক মণ্ডলীর সামনে থরথর তানপুরা নিয়ে বেপথুমান সওয়াল জবাব চালাচ্ছিল, যা শ্রোতৃমণ্ডলীর কাছে সুন্দর অথচ সপ্রতিভ মনে হয়েছে। সে ভুলে গেছে তার বাড়ি যাওয়ার প্রচণ্ড ভ্রুকুটিময় তাড়া, যা তাকে সোহমের শঙ্করাসনার লোভ সম্বরণ করতে বাধ্য করেছে। মল্লার এখন তার শিরায় শিরায় বাজছে, ধমনীতে ধমনীতে বইছে। সে এখন আপাদমস্তক মল্লারে স্নাত। সুরদাসী মল্লার, রামদাসী মল্লার, নট মল্লার, গৌড় মল্লার, মিয়াকি মল্লার। অবশেষে এক তীব্র কেয়াগন্ধি মেঘবর্ণ পুরুষ, তার গলায় নিপ ফুলের মালা, সেই বিশাল ক্রোড়ে সে পুতুলের মতো দুলছে। দোলাও আমার হৃদয় তোমার আপন হাতের দোলে। কীর্তিমিত্র লেনের মোড়ে নদী বইছে। আধো অন্ধকারে ছপছপ করতে করতে লোকজনের আসা যাওয়া। শাড়ি পেটিকোটকে সর্বাঙ্গে ভারী আঠা দিয়ে আটকে দিয়েছে। বারবার কুঁচির কাছে শাড়ির তলাটা জড়ো করে নিংড়ে নিতে নিতে আসছে অপালা। কিন্তু নিংড়ে নিলে কি হবে? কর্নওয়ালি স্ট্রিটের ওপর তেমন জল না থাকলেও অলিগুলিগুলো সব এখন খাল। হিহি করে কাঁপতে কাঁপতে হাঁটুর গোছ ডোবানো উঠোন জলে সে যখন এসে দাঁড়ালো, তখন আকাশ বাতাস এবং গলিভর রং ওঠা মধ্যবিত্ত বাড়িগুলোর চেহারা দেখে মনে হয় এ বুঝি কোনো ছোটখাটো প্রলয়ের মাঝরাত। গলির মোড়ের আলোটা না জ্বলায় জমা জলের চেহারা একেবারে কালির মতো। পেছন দিকে ছপছপ, দাদার গলা, আজ তোর হবে। কলতলায় ঢুকে বেশ ভালো করে চৌবাচ্চার জলে চান করে গামছার চুল নিংড়ে শুকনো ডুরে শাড়িটার আঁচল বুকের উপর টেনে দাওয়ার উপর এসে অপরাধীর মতো দাঁড়ালো অপালা। বৃষ্টির কনকনে ঠান্ডা জলের তুলনায় বাড়ির চৌবাচ্চার জলটা রীতিমতো গরম। এখন বেশ একটা আরাম লাগছে, কিন্তু গলা গরম করে গান করার পর ওই কনকনে জলে ভেজার ফল গলার ওপর খুব একটা ভালো হওয়ার কথা নয়। সে রান্নাঘরে উঁকি দিয়ে বলল, মা, একটু আদা চা হবে? একটা তেজপাতা আর একটা লবঙ্গ ফেলে দিও, তাতেই 2 কাপ হয়ে যাবে। পেছন থেকে জেঠুর গলা শুনে সে চমকে উঠল। প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে, মানে অত্যন্ত কুখ্যাত অঞ্চলে গান শিখতে যাও? ভগবান দত্ত গলা আছে মানছি, কিন্তু এই রাত্রির 9টায় সেসব অঞ্চলে ঘোরাফেরা করলে কি বিপদ আপদ হতে পারে সে তুমি ছেলে মানুষ হয়তো পুরোপুরি বোঝাতে পারবো না, কিন্তু আমি বুড়ো মানুষ তো স্ট্রোক হয়ে যাবার মতো হয়েছি। আমি বা বৌমা যদি স্ট্রোক ফোক হয়ে অদর হয়ে পড়ে থাকি তো এই সংসারের কি হাল হবে সেটুকু বোঝবার মতো বুদ্ধি তোমার হবার কথা। একটি সুতোর ব্যবধান অপু, একটি মাত্র সুতো, তার এদিকে স্বর্গ ওদিকে নরক, যাকে বলে জাহান্নাম। জেঠু পায়ের বেশ জোর আওয়াজ তুলে চলে গেলেন। বিশেষ কাজ না থাকলে তিনি এ সময় নিচে নামেন না। অনায়াসেই অপালা এই বিপদটা কাটাতে পারত, কিন্তু জেঠু খুব সতর্ক মানুষ। তিনি সারাক্ষণ খোঁজ রেখেছেন, অপেক্ষা করেছেন এবং কথাগুলিকে সানিয়েছেন। অভিমানে অপুর চোখের কুল ছাপিয়ে উঠেছে। সে বলল, বা, তুমি কি জানো না আমি রবীন্দ্র সদনে গিয়েছিলাম? কি কম্পিটিশন তাও বলেছি। আমারটা হওয়া মাত্র চলে এসেছি, আর কারো গান শুনিনি। দীপালিদির না, সোহমের না। আচমকা ঝড় বৃষ্টি হলে কি করব? বাস পাই না, কিছু না। কতটা রাস্তা এরকম ভিজে গোবর হয়ে হাঁটতে হাঁটতে এসেছি তা জানো? আমি বড় ঠাকুরকে বলেছিলুম, উনি বুঝতে চান না। বোধহয় ভুলেও গেছেন কোথাও গেছিস। ওর বউবাজার ভীতি আমি কিছুতেই কাটাতে পারছি না। ভয় যে আমারও নেই তা অবশ্য মনে করো না অপু। দাদা বলল, তোর জন্য ছাতা নিয়ে আমি 1 ঘন্টা ট্রাম রাস্তায় ঠায় দাঁড়িয়ে আছি, কি করে মেস করে গেলুম বলতো? দুজনেই আদা চায়ে চুমুক দিচ্ছে। মা মস্ত বড় কাঁসার বগি থালার উপর জেঠুর রুটি তরকারি বেগুন ভাজা দুধ সামলাচ্ছেন। অপালা বলল, অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছে তো ঝাঁকে ঝাঁকে ভেজা কাক, কার থেকে কাকে তুই আলাদা করবি? আজকের বৃষ্টির জন্য কেউ প্রস্তুত ছিল নাকি? একজনের হাতেও ছাতা দেখলুম না। যখন ঝড় শুরু হলো আমি তো ভেবেছিলুম পরশু দিনের মতো আজও বোধহয় ঝড়ের উপর দিয়েই যাবে। দাদা বলল,
তোর ওস্তাদজি বোধহয় নিজস্ব ঘরানার একখানা বেনজির মেঘমাল্লার ছেড়েছিলেন। ব্যাস, ফোঁ ফ্যাঁচ ফোঁত, আকাশ হেঁচে কেশে একেবারে ভ্যাক করে কেঁদেই ফেলল। অপালা চায়ের কাপ ঠকাস করে নামিয়ে রেখে হাতে এক চড় তুলল। এই দাদা, ভালো হবে না বলছি। প্রদ্যোৎ সুযোগ পেলেই রামেশ্বর ঠাকুরের ভাঙা, মাঝে মাঝে বেসুর হয়ে যাওয়া গলা নিয়ে এমনি তামাশা করে। ক্লাসিক্যাল গান তেমন পছন্দও করে না। আব্দুল করিমের বিখ্যাত ভৈরবী ঠুমরি যমুনা কি তীর ওর কাছে বেড়ালের কান্না। ফয়াজ খাঁর নাটবেহাগের রেকর্ডটা শুনে বলেছিল, তোর ওই ফয়াজ খাঁ সাহেব আর আব্দুল করিম খাঁকে লড়িয়ে দে, পারফেক্ট হুলোমিনির ঝগড়া হবে। গান যে বাড়ির সবার কাছে একেবারে অপাঙ্ক্তেও তা অবশ্য নয়। জেঠু পছন্দ করেন কীর্তন। ছোটতে কচি গলায় কীর্তন আর শ্যামাসঙ্গীত দিয়েই অপালার সঙ্গীত জীবন শুরু হয়। কচি গলায় সে যখন পাকার মতো গেয়ে উঠত, আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে যাইব যোগিনী হয়ে, দে দে আমায় সাজায় দেগো, কিংবা আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, তখন পাকা পাকা বৃদ্ধরাও আহা আহা করে উঠতেন। বুড়িদের মজলিসেও তাকে প্রায়ই ডেকে নিয়ে যাওয়া হতো চোখের জল বার করবার জন্য। মা এসব ছাড়াও ভালোবাসতেন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল এদের গান। কাছাকাছির স্কুল ফাংশন, পাড়ার জলসা ইত্যাদি ঘটনায় ছোট্ট অপুর আসন ছিল পাকা। আর এইরকম একটা রবীন্দ্র জয়ন্তী উৎসবে তার ছোট্ট কণ্ঠে বাসন্তী হে ভুবন মোহিনী গানটি শুনে অবাক হয়ে রামেশ্বর ঠাকুর তাকে যাকে বলে একেবারে পাকড়াও করে ধরেন। বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে। ভেজা হাওয়ার সঙ্গে জুঁয়ের গন্ধ ঢুকছে তেতলার ছাদের ঘরে। এ ঘরটা দাদার, কিন্তু অপু ঘরটাতে সমানেই ভাগ বসায়। এখন দাদা সিগারেট খেতে খেতে ছাদে ঘুরছে, অনেকক্ষণ ঘুরবে এইভাবে। এটা ওর রাতের বিলাস। ছাদ থেকে হাওয়ায় সিগারেটের গন্ধ ওপরে উড়ে যাবে, মা বা জেঠু টের পাবে না, দাদার এই ধারণা। অথচ আজকাল দাদার জামা কাপড় মুখ সবকিছু থেকেই সিগারেটের গন্ধ বেরোচ্ছে। বললে বিশ্বাস করবে না, বারণ করলে বলে, তোর যেমন গানের নেশা আমার তেমনি ধোঁয়ার নেশা, দুটোতে কোনো তুলনা চলে? অবাক হয়ে অপালা বলে, আমি গানের জন্য কত সাধনা করি, কত কষ্ট করি, আনন্দ পাই, আনন্দ দিই, তোরটা তোর ক্ষতি করছে, আমারটা কি তাই? বাহ, আমি সাধনা করি না? গলায় ধোঁয়া নেওয়া রীতিমতো সাধনা সাপেক্ষতা জানিস? এই দেখ, আমি রিং ছাড়ছি একটার পর একটা, তুই যেমন কতগুলো সুরের চক্কর ছাড়িস। আর তুই ভাবছিস তোর নেশাটা ইনোসেন্ট, ক্ষতি করবে না। অফকোর্স তোর ক্ষতি করবে। বদ সংসর্গে পড়বি, সংসারে অশান্তি হবে, গাইয়ে মেয়ে নিয়ে রেজাল্ট খারাপ হবে। দাদার কথার অবশ্য কোনো মানেই হয় না। সিগারেটের নেশার সঙ্গে গানের নেশার তুলনা সেই করতে পারে যে আব্দুল করিম খানের গানে বিড়ালের কান্না শোনে। তবু কথাগুলো বুকের মধ্যে বিঁধে থাকে। তার রেজাল্ট খারাপ হবে, সে বদ সংসর্গে পড়বে, সংসারে অশান্তি হবে। হাঁটুর উপর থুতনি দিয়ে তক্তাপোষের উপর বসে থাকে সে। বসে থাকতে থাকতে কখন ভুলে যায় চিলেকোঠার ঘর, কীর্তিমিত্র লেন, চলে যায় রবীন্দ্র সদন। জমজমাট হল গমগম করছে, আলো নিভে গেল অডিটোরিয়ামে, মঞ্চের একধারে বিচারকদের আসন, তানপুরার আড়ালে অর্ধেক মুখ লুকিয়ে সে গাইছে, গেয়েই যাচ্ছে। হঠাৎ যেন তার সঙ্গে অনেকে গেয়ে ওঠে, আরো অনেক স্বর মিশে যাচ্ছে তার স্বরে। মুখটা কে আরম্ভ করলেন? কেশরবাই কেরকার কিরকম একটা অদ্ভুত কূট কাজ দিয়ে আরম্ভ করলেন। আহা আহা করে উঠল কারা হল থেকে। বিলম্বিত একতারে বিস্তার শুরু করেছেন মঘুবাই। ধীরে ধীরে বাড়ছেন, সঙ্গে কণ্ঠ দিচ্ছেন কোকিলের গলায় রোশেনারা বেগম। ঝর্ণার মতো ত্রাণ ঝরে পড়ছে হীরাবাইয়ের গলা থেকে। ছোট ছোট টুকরো লড়ি পেশ করছেন সরস্বতী। নিজের কণ্ঠও শুনতে পেল অপালা। সুনি ম্যায় হরি আগুন কি আওয়াজ। কখনো এমন হবে কিনা, এই সমস্ত ভারতবর্ষীয় কোকিল দোয়েল শ্যামা বুলবুলদের উত্তরাধিকার কণ্ঠে নিয়ে সে গেয়ে যেতে পারবে কিনা, এ প্রশ্ন তার এই সুরেলা কাল বৈশাখী অন্তের সিক্ত দিবাস্বপ্নে আদৌ প্রবেশ করে না। এ প্রশ্ন যে উঠতে পারে এ ধারণাই তার এখন নেই। বসে বসেই অপালা ঘুমিয়ে পড়েছে, সারাদিনের উত্তেজনায়, প্রত্যাশায়, ক্লান্তিতে, তৃপ্তিতে, অনেক তৃপ্তিতে। অনেক রাতে মা যখন ডাকতে এলেন, তখন তার দাদাও তার পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। দাদা শুয়ে, বোন হাঁটুতে মুখ গুঁজে। জুঁয়ের গন্ধের সঙ্গে মিশে আছে সিগারেটের মৃদু গন্ধ।
মা ডাকলেন, অপু, এই অপু, নিচে চ, রাত 11:30 বাজলো। ঘুমে অসাড় হাত পা চলে না, কোনো মতে দেওয়ালে ভর দিয়ে নেমে আসতে আসতে অপালা ভারী গলায় বলল, ছাতের ঘরটা আমায় দিয়ে দাও না মা। তুই একা ছাতের ঘরে শুবি? মাথা খারাপ নাকি? আমার রেওয়াজের সুবিধে হয়, দাদাটা বড্ড বেলা করে ওঠে। তাহলে খোকা কোথায় থাকবে? রান্নাঘরের পাশের ঘরটা তো পরিষ্কার করে দিতে পারো, না হয় তোমার সঙ্গেই থাকলো। মাথা খারাপ হয়ে গেছে তোর? অত বড় ছেলের একখানা নিজস্ব ঘর না হলে চলে? আর এত বড় মেয়ের বুঝি দরকার হয় না কিছু? সে কথার জবাব না দিয়ে মা বললেন, মাঝরাতে আর জ্বালাসনি অপাই, চল। 2। তখন ধূপছায়া রঙের ভোরবেলা। দরজার কড়া নাড়ার আওয়াজ শুনে অপালার মা সুজাতা প্রথমটা পাশ ফিরে শুয়েছিলেন। আবার ঠকঠক। তবে তো তাদেরই বাড়িতে। ঠিকে ঝি এত সকালে এলো আজ? যাই হোক, এসেছে যখন এক্ষুনি দরজা না খুললে বিপদ। তিনি ধর্মর করে নিচে নেমে দরজা খুলে দিয়েই লজ্জায় মাথায় কাপড় টেনে দিলেন। উমা, মাস্টার মশাই, আপনি এখন এত সকালে? কেন দিদি, এত সকালে আসার কোনো কারণ অনুমান করতে পারেন না? অপালা কোথায়, ঘুমোচ্ছে? হ্যাঁ মাস্টার মশাই। নিশ্চিন্তে ঘুমোচ্ছে বেটি। বাহ, এই তো চাই, প্রকৃত শিল্পীর লক্ষণ। আমি তো সারাটা রাত উত্তেজনায় ঘুমোতে পারিনি দিদি। কখন ট্রামের ঘন্টি বাজবে, না আছে হাতের কাছে একটা টেলিফোন, না একটা গাড়ি ঘোড়া। সারাটা রাত ছটফট করেছি। আচ্ছা আচ্ছা, আপনি ভেতরে এসে বসুন তো আগে। মাস্টার মশাইয়ের হাতে সেই বিশাল তুম্বিওয়ালা মেহগনি পালিশের তানপুরা। দাওয়ায় শতরঞ্চি বিছিয়ে তাকে বসিয়ে সুজাতা তাড়াতাড়ি ওপরে গিয়ে অপালাকে ঠেলে তুললেন। অপু, শিগগিরই নিচে যা, তোর মাস্টার মশাই এসে বসে রয়েছেন। ধর্মর করে উঠে বসলো অপালা, চোখ থেকে ঘুম কাটেনি। তাড়াতাড়ি করে মুখে চোখে জল দিয়ে শাড়ি বদলে সে যতক্ষণে নিচে এসে দাঁড়িয়েছে ততক্ষণে তার মা কাপড় ছেড়ে চা করতে লেগে গেছেন। ভোরের ধূপছায়া ভাবটা কাটতে শুরু করেছে সবে। এবারে সত্যি সত্যি ঠিকে লোকের কড়া নাড়ল। অপালা মাস্টারমশাইকে প্রণাম করে দাঁড়ালো। তার চোখে মুখে দ্রুত ঝাপটার জল চিকচিক করছে, কুঁচো চুলগুলোর আগা থেকে জলের ফোঁটা দুলছে। হালকা বেগুনি রঙের একটা শাড়ি কোনো মতে গায়ে জড়িয়েছে, কিছুই বলছে না। অনুমান করতে পারছো মা কেন এসেছি? যে শুভ সংবাদটা সে প্রত্যাশা করছে সেটা মুখ ফুটে বলতে পারছে না অপালা, কিন্তু তার সমস্ত চোখ মুখ ভেতরের আভায় উদ্ভাসিত হয়ে যাচ্ছে। প্রথমেই বলে রাখি মা, হতাশ হয়েও না, তুমি কিন্তু প্রথম হওনি। প্রথম হয়েছে সাদিক হোসেন, শিলং থেকে এসেছে, গেয়েছে ভালোই, একেবারে ব্যাকরণ সম্মত, কিন্তু তুমি যা গেয়েছো মা, তার তুলনা নেই। ক্রিকেট দেখো? অপালা হেসে ফেলে বলল, না, যদিও দাদার কল্যাণে ক্রিকেটের নারী নক্ষত্র তারও অজানা নেই। দেখা থাকলে বলতাম, বুচার, হান্ট এদের খেলার সঙ্গে কানহাই সোভার্সের খেলার যে পার্থক্য, এ তাই। গাইছে ভালো, তৈরি গলা, যদিও সে গলার কোয়ালিটি আহামরি কিছু নয়। সবই বেশ যথাযথ করলো, কম্পিটেন্ট, ব্যাস। তবে আমি আচার্য, আমি আশা করব, আশীর্বাদ করব, সবাই বড় হোক, ভালো হোক, সে আমার ছাত্রই হোক আর অন্যের ছাত্রই হোক। গোপনে বলি, তুমি স্বয়ং পণ্ডিতজির হাতে সবচেয়ে বেশি নম্বর পেয়েছ। জনৈক বিচারক, তার নাম করব না, তার হাতে অসম্ভব নম্বর পেয়ে সাদিক তোমার থেকে 2 নম্বরে এগিয়ে গেছে। তুমি দ্বিতীয় হয়েছে অপু, কিন্তু তোমারই প্রথম হওয়ার কথা। সেই প্রথম পুরস্কার ওরা না দিলেও আমি তোমার হাতে তুলে দিলাম। মাস্টার মশাই তানপুরাটির দিকে তাকিয়ে বললেন, এ তম্বুরা আজ থেকে তোমার। সুজাতা চা নিয়ে এসেছেন, কয়েকটা বিস্কুট। এত সকালে তিনি আর কিছু জোগাড় করে উঠতে পারেননি। তার দিকে তাকিয়ে রামেশ্বর বললেন, দিদি, অপুর জীবনে একটা মস্ত বড় সুযোগ এসেছে। ও একটা স্কলারশিপেরও স্কলারশিপ পাচ্ছে, লাখে একটা। লখনৌয়ের নাজনীন বেগম ওকে ঠুমরির তালিম নিতে ওর কাছে ডেকেছেন। অপু, তুমি তো জানো, বছরে 2-1 ছাত্রছাত্রীকে উনি এভাবে নিয়ে থাকেন। ওর ছাত্রছাত্রীদের জন্য আলাদা মহাল আছে, সেখানে কারো জাতপাতের নিয়ম লঙ্ঘন না করে উনি তাদের খাওয়া শোয়ার বন্দোবস্ত করেন।
রাজার হালে থাকবে, প্রাণ ভরে শিখবে। নাজনীন বেগম সাহেব আর তালিম মানে তুমি ভারতের 1 নম্বর ঠুমরি দাদরা গজল গায়িকা হয়ে গেলে। সুজাতার দিকে তাকিয়ে রামেশ্বর বললেন, দিদি, মেয়ে আপনার 60-70 বছরের পুরনো হারমোনিয়ামে গান সেধেছে, মাইল মাইল ঠেঙিয়ে পরের বাড়ি গিয়ে তানপুরার রেওয়াজ করেছে। আজ তাই ঠাকুর নিজে যেচে এসেছেন। 2-4 দিন চিন্তা করে নিন, তারপর মেয়েকে সুযোগটা নিতে দিন। কোনো দিক থেকেই কোনো অসুবিধে নেই, এই আমার অনুরোধ। অপালা যেখানে দাঁড়িয়েছিল সেইখানেই দাঁড়িয়ে রইল, নড়তে পারছে না। তার সারা শরীরে বিদ্যুৎ খেলছে। নাজনীন বেগম, নাজনীন বেগম ছিলেন নাকি তার ওই শত্রুমণ্ডলীর মধ্যে? বিচারকের আসনে তো কোনো মহিলাকে দেখেছে বলে মনে পড়ছে না। তবে ভালো করে তাকায়ও নি সে। পণ্ডিত চন্দ্রকান্তকে দেখেই তটস্থ হয়ে গেছে। নাজনীনের পুরো রেকর্ডের সংগ্রহ তাকে উপহার দিয়েছেন মাস্টারমশাই। তার যা কিছু মূল্যবান প্রিয়তম উপহার সবই মাস্টারমশাইয়ের দেওয়া। শেষ সংযোজন হলো তার নিজের ব্যবহৃত ঐতিহ্যময় এই তানপুরো। এই যন্ত্রটাকে কানের পাশে ধরে সে যখন এর 4 তারের ওপর দিয়ে আঙুল চালায়, তার শরীরের ভেতরে মর্মে মর্মে সুর পৌঁছে যায়। মনে হয় সে যেন শুনতে পাচ্ছে বিশ্বের সেই আদি ধ্রুবপদ, যার তানে সুর ব্রহ্ম এই বিশ্বকে বেঁধে দিয়েছেন। নাজনীন বেগম এখন প্রকাশ্য কনফারেন্সে বড় একটা গান না, তিনি গান একেবারে সোজা বড় বড় গাইয়ে বাজিয়েদের নিজস্ব ঘরোয়া আসরে। লখনৌয়ের এক মস্ত শিল্পপতি কোথাকার মহারাজ কুমারকে বিয়ে করার পর তিনি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছেন। অনেকে আবার বলে তিনি আজকাল তার ইষ্টকেই শুধু গান শোনান। মোট কথা, নাজনীন বেঁচে থাকতেই এখন কিংবদন্তি, লেজেন্ড। এর ওর কাছ থেকে শোনা কথা গেঁথে অপালা মনশ্চক্ষে দেখে দুধারে ঝাউ, বেটে বেটে ঝাউ, মাঝখান দিয়ে পথ চলে গেছে নাকি অন্তত 1/4 কিলোমিটার। এ পথের শেষে গম্বুজওয়ালা একটি দোতলা হর্ম, তার মধ্যে সাদা পাথরের ঘর। সেখানে বেগম গান করেন এক শূন্য মূর্তিহীন ঘরে, যা মসজিদও নয়, মন্দিরও নয়, কিন্তু আত্মিক দিক থেকে দেখতে গেলে সরস্বতীর খাস মহল। দোতলার জাফরির মধ্য দিয়ে নাজনীন তার এই খাস মহলে আগন্তুক গানের পথিকদের দেখেন। মহারাজ কুমারের সঙ্গে নাকি তার চুক্তি বছরের মধ্যে 6 মাস অন্তত তাকে তার গানের কাছে সমর্পিত থাকতে দিতে হবে। তাতে কোনো অসুবিধা নেই, কারণ নাজনীনের স্বামী বেশিরভাগ সময়ই ব্যবসায়িক কারণে ভ্রমণরত থাকেন। তার হেড অফিসই লন্ডনে। নাজনীনের এই আমন্ত্রণের অর্থ 6 মাস তাকে লখনৌ থাকতে হবে। সরাসরি বেগমের কাছে তালিম অপালা কখনো স্বপ্নেও ভাবেনি, সুদূরতম কল্পনাতেও না। গলায় হারমোনিয়াম ঝুলিয়ে যেসব বেদিয়ারা রাস্তায় রাস্তায় গান করে বেড়ায়, তাদের যন্ত্রগুলোর থেকেও অনেক খারাপ তার হারমোনিয়ামটার অবস্থা। তাছাড়াও ক্রোম্যাটিক স্কেলে বসানো বলে হারমোনিয়ামে মার্গসঙ্গীতের স্বরগুলো ঠিকমতো আসে না। বড় বড় শিক্ষকেরা হারমোনিয়াম ব্যবহার করতে একরকম নিষেধই করে দেন। তার যন্ত্রটার একটা রিডে চাপ দিলে অন্য একটা বেসুরে বাজতে থাকে, কোনোটা থেকে স্বরই বেরোয় না। দাদাকে অনেক খোসামত করে সে হারমোনিয়ামটা সারাবার চেষ্টা করেছে, কিন্তু বিশেষ কিছুই হয়নি। দোকানে বলে, এটাকে এবার ফেলে দিন, এটা জাঙ্ক হয়ে গেছে। তা সেই হারমোনিয়ামেই তার আজন্ম গান সাধা। মাস্টারমশাই যখন তাকে জোর করে ছাত্রী বানালেন, প্রতিদিন সন্ধ্যায় তার বাড়ি গিয়ে সে রেওয়াজ করত। পরীক্ষা বা প্রতিযোগিতাগুলোর আগে মাস্টারমশাই তাকে একটা ছোট তানপুরা ধার দিতেন। এই বড় দামি তানপুরা এ বাড়িতে আনতে ভয় হতো তার। কোথায় রাখবে? কোনো আলাদা চৌকি নেই, চৌকি রাখবারও জায়গা বিশেষ নেই। দাদা অনেক রাত পর্যন্ত পড়বে আর বেলা করে উঠবে। দাদার ঘরেই থাকে তার গানের সরঞ্জাম। ভোরবেলা ছাতের উপর মাদুর পেতে সা পা টিপে দিনের পর দিন সে পাল্টা সেধেছে। মাস্টারমশাই যাবার সময় তার মাথায় হাত রাখলে অপালার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। মাস্টারমশাই বললেন, মনে করো না অপু, তড়ি গাওয়ার জন্য তোমার স্থান নিচে নেমে গেল। ওইটুকু সময়ের মধ্যে তড়ির আলাপে তুমি রূপটি এত অপরূপ ফুটিয়েছিলে যে পণ্ডিতজির কিছু মনে আসেনি। গান ধরতে তখন সম্বিত ফিরে আসে। উনি আমাকে জনান্তিকে বললেন, এ রত্নটিকে কোথা থেকে আহরণ করলেন রামবাবু? সভার সব গুণীজনও তোমার গান শুনে অভিভূত হয়ে গেছেন। আমার ধারণা তোমাকে 5 মিনিট বেশি সময় দেওয়া হয়েছে ইচ্ছে করে মা,
ছুতো করে তোমার গান আর একটু শোনবার জন্যে। তোমাকে আমি কোমল ধৈবতের পুরিয়া শিখিয়েছি। এ ধৈবত সাধারণ কোমল ধৈবতের থেকে একটু উঁচু শ্রুতিতে, হারমোনিয়ামে আসে না। উনি তোমার ওই ধায়ের বিউটি তোমার গান্ধারে আর নিখাদে দাঁড়ানো শুনতে চাইছিলেন বারবার। দ্রুত বন্দেশে তুমি মারোয়ায় যাও কিনা দেখতে অত্যন্ত উৎসুক হয়েছিলেন।